ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ইংরেজি মডেল প্রশ্ন সেরা প্রস্তুতি 2 প্রশ্ন হচ্ছে 2। আমরা এই ভিডিওতে 50 মার্কের একটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026। হ্যাঁ, ভিডিওর শুরুতেই বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেয় এরকম আর অনেক ভিডিও পাওয়ার জন্য। আমি ইতিমধ্যে তোমাদের সকল সাবজেক্টেরই এক এক করে মডেল প্রশ্ন দেব এবং চ্যাপ্টার ওয়াইজ সকল উত্তরগুলো বইয়ের যে সেগুলি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে তোমরা দেখতে পারবে। আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সেটগুলি দেখে আসতে পারবে। যা হোক, এই হচ্ছে পূর্ণাঙ্গ প্রশ্ন। প্রথমে দেখো তোমাদের কী আছে, রিডিং স্কিল। যে রিডিং স্কিল একটা প্যাসেজ আছে, তারপরে এই প্যাসেজের উপর ভিত্তি করে এ ও বি প্রশ্ন, তারপরে 2 নম্বরে রিডিং স্কিল আনসিন। এখানেও এই আনসিনের যে প্রশ্ন আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, এরকম করে 7 নম্বর 8 নম্বর পর্যন্ত, এবং পরে রাইটিং স্কিল আছে। তা আমরা প্রথমে একটু প্রশ্নগুলি বড় করে দেখিয়ে দিলাম। এই হলো 1 নম্বর, এটা 2 নম্বর আনসিন প্যাসেজ। এটা হচ্ছে তোমাদের 3 নম্বর, যেটা গ্রামার, 4 গ্রামার, 5, 6, 7, 8 পর্যন্ত গ্রামার, এবং 9 নম্বর হচ্ছে রাইটিং স্কিল। যাই হোক, আমরা সরাসরি 1 নম্বরের যে প্যাসেজ আছে সেই প্যাসেজটির বাংলা মানে বিশ্লেষণ করে তারপরে তোমার উত্তর দেবো। দি সিভিলাইজেশন উই কল এনশিয়েন্ট ইজিপ্ট flourished about 5,000 years ago when the rule of the pharaohs began. ঠিক আছে, তা আমরা এটার বাংলা মানে যদি দেখি, আমরা যে সভ্যতাকে প্রাচীন মিশর বলি তা প্রায় 5,000 বছর আগে বিকশিত হয়েছিল যখন ফারাওদের শাসন শুরু হয়। এরপর দে মেড ইজিপ্ট এ রিচ অ্যান্ড পাওয়ারফুল নেশন এডমির থ্রু আউট দি অ্যানসিয়েন্ট ওয়ার্ল্ড। তারা মিশরকে একটি ধনী এবং শক্তিশালী জাতিতে পরিণত করছিল যা প্রাচীন বিশ্বে প্রশংসিত ছিল। দে অলসো অর্ডার দি বিল্ডিং অফ গ্রেট টেম্পলস অ্যান্ড ইলাবোরেট টম্বস ফর দেমসেলফ। তারা নিজেদের জন্য বিশাল মন্দির এবং জটিল সমাধি নির্মাণের নির্দেশ দিয়েছিল। এরপরে আমরা পরের বাংলাটা যদি দেখি, অর্থাৎ এই দুটোতেই তোমার এই বাংলা মনি ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা প্রশ্ন উত্তর দেখব। প্রশ্ন উত্তরের মধ্যে কি দেখতে পাচ্ছি, হোয়েন ডিড দি রুল অফ দি ফেরাওস বিগান। তাহলে দি রুল অফ দি ফেরাও বিগানস অ্যাবাউট 5,000 years ago, অর্থাৎ প্যাসেজে বলা আছে ফ্লাওয়ারিস্ট অ্যাবাউট 5,000 years ago when the rule of the pharaohs began. ফেরাওদের শাসন শুরু হয়েছিল প্রায় 5,000 বছর আগে। হোয়াই ডিড দি ফেরাওস অর্ডার, ফেরাওদের অর্ডার কী ছিল? প্যাসেজে বলা আছে দে অলসো অর্ডার দি বিল্ডিং অফ গ্রেট টেম্পল অ্যান্ড এলাবোরেট টম্বস। দি ফেরাওস অর্ডার দি বিল্ডিং অফ গ্রেট টেম্পলস অ্যান্ড এলাবোরেট টম্বস, অর্থাৎ তারা মানে বিশাল মন্দির এবং জটিল সমাধি তৈরির নির্দেশ দিয়েছিল। পরের প্রশ্ন হচ্ছে কি, আমরা যদি দেখি পরের প্রশ্ন, হোয়াট ডিড দি ইজিপশিয়ান বিলিভ। ইজিপশিয়ান বিলিভ কী করে? যে দে ইজিপশিয়ান বিলিভ দ্যাট অল ফেরাওস ওয়ার গুড কিংস। আমরা উত্তরটা যদি দেখি, ইজিপশিয়ান বিলিভ দ্যাট অল ফেরাওস ওয়ার গুড কিংস। আমরা দেখছি প্যাসেজে সেটা আছে মিশরীয় মনে করতো ফেরাওদের দেবতুল্য রাজা। হোয়াট ইজ হায়ার ও তাহলে হোয়াট ইজ হায়ারোগ্লিফ, তাই না? হায়ারোগ্লিফটা ইজ এ পিকচার রাইটিং ইউজ বাই এনশিয়েন্ট ইজিপশিয়ান। প্যাসেজে বলা আছে পিকচার রাইটিং কল হায়ারোগ্লিফস, মানে এটি এক ধরনের চিত্রকল্পী যা মিশরীয় ব্যবহার করেন। হাউ ওয়াজ পেপার মেড? পেপার ওয়াজ মেড ফ্রম থিনলি স্লাইসড প্যাপ্রিস স্টেম। তাহলে প্যাপ্রিস গাছের কাণ্ড পাতলা করে কেটে কাগজ তৈরি করা হতো। এরপর আমরা চলে যাব বি নম্বরের প্রশ্ন, রাইট ডাউন দি এন্টোনিমস অফ দি ফলোয়িং ওয়ার্ড। অ্যানসিয়েন্ট, অ্যানসিয়েন্টের এন্টোনিম কি? মডার্ন। তারপর পাওয়ারফুল হচ্ছে উইক। মেট হচ্ছে ডিস্ট্রয়ের, তৈরি করা। তারপরে থিনলি মানে তোমার থিকলি, আর রিচ মানে পুয়ার। এভাবে তোমরা এন্টোনিম লিখে দেবে। এরপরে আমরা চলে যাব সিন প্যাসেজে। অ্যান অ্যারোপ্লেন ইজ মেড অফ ট্রান্সপোর্ট। আমরা যদি বলি বিমান একটি পরিবহনের মাধ্যম। ইট টেক্স পিপল ফ্রম ওয়ান সিটি অর কান্ট্রি টু আনাদার। এটি মানুষকে এক শহর বা দেশ থেকে অন্যটিতে নিয়ে যায়। ইট ইজ ফাস্টার দ্যান এনি আদার ফর্ম অফ ট্রান্সপোর্ট। এটি অন্য যে কোনো পরিবহনের তুলনায় দ্রুত। তারপরে যদি বলি এ পাইলট ফ্লাইস অ্যান অ্যারোপ্লেন, একজন পাইলট বিমান চালান।
হ্যাঁ, দে ক্যান কন্ট্রোল দি প্লেন ফ্রম এ ককপিট, তারা ককপিট থেকে বিমান নিয়ন্ত্রণ করেন। দে আর মেনি স্টুয়ার্ড অ্যান্ড এয়ার হোস্টেস অন এ প্লেন, বিমানে অনেক স্টুয়ার্ড এবং এয়ার হোস্টেস থাকে। দে টেক কেয়ার অফ অল দি প্যাসেঞ্জার, তারা সব যাত্রীদের যত্ন নেয়। হ্যাঁ, তাইলে দে গিভ আস ফুড, ড্রিঙ্কস অ্যান্ড স্ন্যাক্স ডিউরিং দি ফ্লাইট, তারা যাত্রার সময় আমাদের খাবার, পানীয় এবং নাস্তা দেয়। বিফোর টেক অফ দে গিভ আস ইনস্ট্রাকশন, উড্ডয়নের আগে তারা আমাদের নির্দেশ দেয়। দিস মেক শিওর দ্যাট উই আর অল সেফ, এটা নিশ্চিত করে যে আমরা সবাই নিরাপদ। হ্যাঁ, টেকিং এ ফ্লাইট ইজ এ গ্রেট এক্সপিরিয়েন্স, বিমানে ভ্রমণ করা একটি দারুণ অভিজ্ঞতা। এরপরে যে প্রশ্ন, হোয়াট ইজ দি রোল অফ পাইলট? দি রোল অফ পাইলট ইজ টু ফ্লাই অ্যান্ড কন্ট্রোল দি এরোপ্লেন। হ্যাঁ, প্যাসেঞ্জারে বলা আছে পাইলট ফ্লাইস অ্যান এরোপ্লেন, দি কন্ট্রোল দি প্লেন ফ্রম এ ককপিট। পাইলটের কাজ হলো বিমান চালনা এবং ককপিট থেকে নিয়ন্ত্রণ করা। এরপরের যেটা আছে সেটা কি আমরা যদি দেখি, পরের প্রশ্ন, হোয়াট মেক শিওর দ্যাট উই আর অল সেফ? দি ইনস্ট্রাকশন গিভেন বিফোর টেক অফ মেক শিওর দ্যাট উই আর অল সেফ। হ্যাঁ, বিফোর টেক অফ দে গিভ আস ইনস্ট্রাকশন, দিস মেক শিওর দ্যাট উই আর অল সেফ, উড্ডয়নের আগে দেওয়া নির্দেশ আমাদের নিরাপদ রাখে। এরপরে যেটা আছে, হোয়াট ইজ দি বেনিফিট অফ অ্যান অ্যারোপ্লেন? হ্যাঁ, দি বেনিফিট অফ অ্যান অ্যারোপ্লেন ইজ দ্যাট ইট ইজ এ ফাস্টার দ্যান এনি আদার ফর্ম অফ ট্রান্সপোর্ট। বিমানের সবচেয়ে বড় সুবিধা হলো এটি খুব দ্রুত। এরপরে আমরা এক এক করে যদি প্রশ্ন উত্তর দেখি তাহলে কী কী আছে, 3, 4, 5 এরকম করে 7 পর্যন্ত গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। প্রথম গ্রামার, হ্যাঁ এটাকে প্রথমে যে প্রশ্নটি আছে আমরা প্রশ্নটা দেখি। ফিল ইন দি ফলোয়িং চার্ট উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ ভার্ব, প্রেজেন্ট আছে পাস্ট, আবার পাস্ট আছে প্রেজেন্ট করতে হবে। তাহলে আমরা এক এক করে সেইগুলোই দেখি। ইজ হবে ওয়াজ, হ্যাঁ টুক ছিল টেক হবে, গিভ ছিল গেইভ হবে মেইট, এরকম। অর্থাৎ আমরা যদি বলি এখানে ইজ ওয়াজ, ইজ মানে আছে, পাস্ট ছিল হলো ছিল। এরপর টেক মানে নেওয়া, পাস্টে নেওয়া ছিল। গিভ মানে দেওয়া, দিয়েছিল। মেক মানে তৈরি করা, তৈরি করেছিল, এরকম। এরপর আমরা চলে যাবো 4 নম্বরের প্রশ্ন, রাইট হ্যাঁ দি কাইন্ডস অফ দি ফলোয়িং সেন্টেন্সে, কোনটা কোন সেন্টেন্স সেটা বলতে হবে। তাহলে প্রথমে যদি বলি ডু ইউ গো টু দি মার্কেট ইয়েস্টারডে, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। কেন এটা ইন্টারোগেটিভ? সেন্টেন্সের ধারণা বোঝার নিয়ম যে ইন্টারোগেটিভ প্রশ্নবোধক, প্রশ্ন করা হয়েছে তাই। তারপরে হুররা উই হ্যাভ ওন দি ট্রফি, এটা এক্সক্লামেটরি সেন্টেন্স, কারণ এটা হচ্ছে আবেগ প্রকাশ করে। 2 নম্বর, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ এটা সাধারণ কথা বলা। তারপরে অলওয়েজ ওবি ইওর এল্ডার, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, এটা আদেশ উপদেশ বোঝায়। শি ইজ মাই ক্লাসমেট, এটা হচ্ছে অ্যাসার্টিভ, নর্মাল কথা বোঝায়, ঠিক আছে। এরপর আমরা চলে যাব 5 নম্বরে, ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল। হ্যাঁ, তাহলে আর্টিকেল যদি দেখে নেই উত্তরটাই, যেমন ওয়ান্স আপন এ টাইম, এখানে এ হবে। দেয়ার ওয়াজ এ পুয়ার বয় নেমড আলাউদ্দিন হু লিভড উইথ হিজ মাদার, ওয়ান ডে রিচ স্ট্রেঞ্জার, এখানে এ হবে। কেম টু দেয়ার হাউস লুকিং ফর আলাউদ্দিন, আই এম এ মার্চেন্ট হি সেড টু আলাউদ্দিন মাদার, আই হ্যাভ কেম অল দি, এখানে দি হবে ওয়ে ফ্রম অ্যারাবিক। হ্যাঁ, আর্টিকেল 3 ধরনের, এ অ্যান্ড দি। এ সাধারণত ওয়ান বা আন স্পেসিফাইডের জন্য, দি হচ্ছে নির্দিষ্ট বা স্পেসিফিক। তারপরে এ টাইম, এ পুয়ার বয়, এ রিচ স্ট্রেঞ্জার, এ মার্চেন্ট, এ দি বয়, এরকম হবে। যাই হোক, এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে কি 6 নম্বর, অ্যাড এ সাফিক্স অর প্রিফিক্স টু দি ফলোয়িং ওয়ার্ডস ফ্রম দি অপোজিট। হ্যাঁ, তারপর প্রথমে আছে কি স্টেডলি, স্টেডলি কী হবে, আনস্টেডলি, ট্রাস্ট ডিসট্রাস্ট, হ্যাঁ পসিবলি ইম্পসিবল, সার্টেন আনসার্টেন, হেল্পলেস। হ্যাঁ, তাহলে এক এক করে যদি বলে, অপোজিট বানাতে প্রিফিক্সের আগে সাফিক্সের যোগ করা হয়, যেমন আন বিপরীত, ডিস বিপরীত, এম বিপরীত, এরকম করে। এরপরের প্রশ্ন যদি আমরা দেখি, ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। রাকেশ শর্মা মেড হিস্টোরি ড্যাশ, হ্যাঁ বিকামিং দি ফার্স্ট ইন্ডিয়ান, এরকম করে আছে। তাহলে আমরা যদি বলি রাকেশ শর্মা হিস্টোরি বাই বিকামিং দি ফার্স্ট ইন্ডিয়ান টু ট্রাভেল ইন্টু স্পেস, দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অনার্ড হিম উইথ দি অশোক চক্র। হ্যাঁ, প্রিপোজিশন মানে সম্পর্ক, যে বাই দ্বারা কীভাবে, টু দ্বারা উদ্দেশ্য বা গন্তব্য, ইন্টু দ্বারা ভিতরে, এবং অফ দ্বারা এর, উইথ দিয়ে বা দ্বারা। বাহিকা বিকামিং টু ট্রাভেল ইন্টু স্পেস, গভর্ন অফ দি বলি গভর্নমেন্ট বা সরকার, তারপরে
অনার্ড উইথ, হ্যাঁ, দিয়ে সম্মানিত। এরপরে যদি আমরা পরের প্রশ্ন দেখি, পরের প্রশ্ন কী আছে, রাইটিং স্কিল না, আন্ডার লাইন দি প্রপার নাউন অ্যান্ড সার্কেল দি কমন নাউন। তাহলে আমরা কোনটা, যেমন সৌরভ গাঙ্গুলি যে ক্রিকেটার, এখানে প্রপার নাউন সৌরভ গাঙ্গুলি আর কমন নাউন হচ্ছে ক্রিকেটার। ব্রিটিশ ব্রড মি এ ব্লু পেন, প্রপার নাউন হচ্ছে ব্রিটিশ এবং কমন নাউন হচ্ছে পেন। হ্যাঁ, এক্সাম্পল, নাউন দু ধরনের, প্রপার নাউন ব্যক্তিবাচক বিশিষ্ট নির্দিষ্ট নাম ব্যক্তি, যেমন সৌরভ গাঙ্গুলি ব্রিটিশ, এগুলি প্রপার নাউন, এবং কমন নাউন হচ্ছে জাতিবাচক বিশিষ্ট, যেমন ক্রিকেটার প্রেন, এগুলি সাধারণ নাম বোঝায়। যাই হোক, এরপরে আমরা চলে যাব পরের যে প্রশ্ন আছে সেটা হচ্ছে রাইটিং স্কিল 8 নম্বর, রাইটিং স্কিল 9 নম্বর, প্যারাগ্রাফ রাইটিং দি রেনি সিজন। তাহলে আমরা রেনি সিজনটা একটু দেখি। রেনি সিজন কী বলেছে, দি রেনি সিজন ইজ ওয়ান অফ দি মোস্ট বিউটিফুল সিজন অফ দি ইয়ার। হ্যাঁ, তো এটা যদি বলি, দি রেনি সিজন, বর্ষাকাল বছরের সবচেয়ে সুন্দর ঋতুগুলোর একটি। ইট কামস আফটার দি হট সামার সিজন, এটি গরম গ্রীষ্মের পর আসে। হ্যাঁ, দি স্কাই বিকামস ক্লাউডি অ্যান্ড ইট রেইনস, হ্যাঁ, হেভিলি। তাহলে আকাশ মেঘলা হয়ে যায় এবং প্রচুর বৃষ্টি হয়। ট্রিজ অ্যান্ড প্লান্টস টু ফ্রেশ অ্যান্ড গ্রিন, গাছপালা সতেজ এবং সবুজ দেখায়। এরপরে যদি আমরা বলি পরের, হ্যাঁ, ফার্মার আর ভেরি হ্যাপি বিকজ, হ্যাঁ, রেইন হেল্পস দেয়ার ক্রপস গ্রো, কৃষকরা খুব খুশি হন কারণ বৃষ্টি ফসল বাড়াতে সাহায্য করে। দি চিলড্রেন এনজয় প্লেয়িং ইন দি রেইন অ্যান্ড মেকিং পেপার বোট, বাচ্চারা বৃষ্টিতে খেলতে এবং কাগজের নৌকা বানাতে পছন্দ করে। হাউএভার সামটাইমস হেভি রেইন কজেস ফ্লাড অ্যান্ড ক্রিয়েটস প্রবলেম, তবে কখনো কখনো অতিরিক্ত বৃষ্টি বন্যার সৃষ্টি করে এবং সমস্যা তৈরি করে। হ্যাঁ, দি রেনি সিজন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর ন্যাচারাল অ্যান্ড লাইফ, বর্ষাকাল প্রকৃতি এবং জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ছিল তোমার এই প্রশ্নের সামগ্রিক উত্তর বিশ্লেষণ। আর করে ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে ফুল প্রশ্নই কিন্তু ক্লিয়ার বুঝতে পারবে। পরিষ্কার বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।